রাতে অর্থাৎ 8ই মার্চ রাতেই ফুল বেঞ্চ এ রাজ্যে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যে আসছে 8ই মার্চ রাতেই। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, মূলত এই ফুল বেঞ্চের ভূমিকা কি হয়, কি বিষয় খতিয়ে দেখেন তারা? দেখো, মূলত বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখার জন্যই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চটি আসে। গত সোমবারই জেলা শাসকদের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কমিশনের ফুল বেঞ্চ আসছে 9 এবং 10 তারিখে। কিন্তু আজই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় থাকবে, যার মধ্যে 8ই মার্চ রাতে তারা আসছেন। 9 তারিখ ও 10 তারিখ তারা এ রাজ্যে এসে বৈঠক করবেন। বৈঠক হবে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে। এর পাশাপাশি তারা বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। বৈঠক করবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সঙ্গে, এবং এছাড়াও তারা বৈঠক করবেন বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে নিয়ে। মূলত রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা, এবং এরপর অর্থাৎ এই বৈঠকের উপরই নির্ভর করবে মূলত ক দফায় জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে ভোট করতে চাইছে এবং কবে ভোট করা হবে। দুটো বিষয় মূলত নির্ভর করবে এই কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের ওপর। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে প্রস্তুতি নেওয়ার জন্য। বেশ। পরাধীন ভারতে প্রথম ভোট 1951 সালে, সেখানেও ভোট দিয়েছেন। আর এই ভোটে এসআইআর তালিকায় 104 বছরের বৃদ্ধ বিচারাধীন। ইনি শেখ ইব্রাহিম। বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের দাবি, ইব্রাহিম এখন 104। বহু ভোট দিয়েছেন, কিন্তু এবার তার নাম বিচারাধীনের তালিকায়। পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 বিঘা। এখানকার বাসিন্দা শেখ ইব্রাহিম। পরিবার জানিয়েছে 1922 সালে ইব্রাহিমের জন্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনে ভোট দেন। তারপর থেকে নিয়মিত ভোট দিয়েছেন। এবার কি ভোটটা দিতে পারবেন? প্রশ্নটা ভাবাচ্ছে ইব্রাহিম ও তার পরিবারকে, কারণ শেখ ইব্রাহিমের নাম এখনো বিচারাধীন। আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই। এটা হতে দেখেছি, থানের কাছে গেছি, থানের গায়ে ওকে হাত দিয়েছি, থাপ কত রুগনার ওকে কাছে দেখেছি, সব দেখেছি। আমার জীবনে এসব হয়েছে। পরিবারের দাবি, দেখতে দেখতে 100 পার করেছেন ইব্রাহিম। এরই মধ্যে এসআইআর শুনানিতে তার ডাক পড়ে। বয়সের কারণে বাড়িতেই শুনানি করে কমিশনের প্রতিনিধি দল, কিন্তু প্রথম ভোটার তালিকায় ইব্রাহিমের নাম বিচারাধীন। এ নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে ভোট চালু হয় তখন থেকেই উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু এবছর এই যে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হওয়ার জন্য আমার বাবাকে নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এসে সমস্ত নথিপত্র যাচাই করে দেখে যান। সেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামের পাশে মানে আন্ডার জুডিকেশন লেখা আছে আর কি। মানে খুবই দুঃখজনক এবং অপমানজনক। হ্যাঁ, তিনি যদি ভারতের নাগরিক না হন তাহলে ভারতের নাগরিক কে? তিনি ভারতের স্বাধীনতা নিজে চাক্ষুষ করেছেন, এবং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। প্রথম তালিকা ভোটার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশের পরেও ক্ষোভ বিক্ষোভ চলছে, কারণ দেগঙ্গায় কোথাও একই বুথে 350, 400, শান্তিপুরেও সেম বাত। দেখুন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। এই অভিযোগে দেগঙ্গায় রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার দেগঙ্গার রানীহাটি। এখানকার একটি বুথে ভোটারের সংখ্যা 902। অভিযোগ, এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে 400 জনের নাম, বিচারাধীন 200। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। বুধবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।
বাবা মা 2002-তে ভোটার লিস্টে কোনো নাম নেই, ছোটবেলায় বাবা মা মারা যায়, এর জন্য আমার কাছে ডিলিট করেছে। আমার কাছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে 1982 সালের, তাতেও দেখাচ্ছে ডিলিট করেছে। আমার বড় দিদি আছে, তারও 2002-তে আছে, 2025-এ আছে, তাও নিচ্ছে না। এক বুথে 350 নাম বাদ। নদিয়ার শান্তিপুর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি বুথে মোট ভোটারের সংখ্যা 975। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 350 জনের নাম। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। 350 জন মতন মানুষের ভোট বাদ গেছে। ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্র আমার রয়েছে, পিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে। এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখানকারও একটি বুথে প্রথম ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। অভিযোগ, 6টি পরিবারের 18 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এ নিয়ে পরিবারগুলি চিন্তায়। আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, মানে মৃত্যু বলে আমার ঘোষণা করতেছে মানে কি দুনিয়ায় নেই। তারপর আমি তো বেশি আছি, আমার ভোটটা কেটে দিলে। জন্ম সার্টিফিকেট ধরি, রেশন কার্ড ধরি, সমস্ত রকম কাগজপাতি আমার কাছে আছে। তা বাদেও আমার বাড়ির লোকের আর আমার মেয়েরও ভোট কাটা গেছে। নিউজ 18 বাংলা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর আগে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর সওয়াল করেছিলেন, এবার এক দফায় সওয়াল। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে বুধবার এক দফায় ভোটের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয়, একদিনেও হতে পারে সব জায়গায়। অনেকেই বলছেন দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি, একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধে, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। গণতন্ত্র রক্ষায় যদি সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী এনেই কাজ হতো, তাহলে চীন বা পাকিস্তান বা উত্তর কোরিয়ায় সামরিক বাহিনীর দখলে থাকা দেশগুলিতে অনেক ভালো গণতন্ত্র থাকতো। গণতন্ত্র মানুষকেই মানতে হয়। দিলীপবাবু যেটি বলেছেন সেটি একটি হয়তো সাময়িকভাবে কয়েকদিনের জন্য সামান্য কাজ করতে পারে, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রের বোধ, রাজনৈতিক নেতাদের এবং বিশেষ করে বিশ্বজুড়ে বাঙালিদের যে গণতন্ত্রের বোধ, সেই বোধ যদি না থাকে, সেক্ষেত্রে খুবই মুশকিল এই ধরনের 1 দফা 7 দফা এই সমস্ত করে পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসা, জোর করে অন্যের ভোট দখল করা, বুথ দখল করা, এই বিষয়গুলি থেকে বেরোনো আমাদের পক্ষে শক্ত। গতবার তো 8 দফায় এনারাই করিয়েছিলেন, আমরা বারবার বলেছিলাম 8 দফা করবেন না, তখন কিন্তু এই দিলীপ ঘোষরাই বলেছেন না 8 দফাতেই হবে। এরা না ভোট এলে দেয়াল লেখেন, কিন্তু দেয়ালে লিখনটা পড়তে পারেন না, সেই কারণে এই ধরনের দিশাহীন কথাবার্তা বলছে। গতবারের থেকে হঠাৎ সরে গেলেন কেন? গতবার তো 8 দফায় ভোট এই দিলীপ বাবুরাই চেয়েছিলেন। সারা বছর কোনো যোগাযোগ নেই, BLA 2 দিতে পারে না দিলীপ ঘোষের দল, তারা আবার এলাকা ভিত্তিক অমুক করতে হবে তমুক করতে হবে, এসব কথা আসে কোথার থেকে? দিলীপদা রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন, কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে, তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয় শনিবার, তার আগের দিন শুক্রবারই রাজ্যে ঢুকতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে এর আগেও সরব হয়েছেন দিলীপ ঘোষ, দাবি করেছেন বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী রাখার। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে, তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার 1 দফা ভোটের পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে
শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। নিউজ 18 বাংলা।